হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি বড় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আগের থেকে আমি অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের যে ঘটনাটা বলবো, ঘটনাটা যেরকম ভয়ের সেরকম অনেক কিছু আজকে শিখবো। সাথে তোমাদের একটি ভয়েস শোনাবো আমার কাজের। এই ভয়েসটা শোনানোটা খুব দরকার, যার কারণে ভয়েসটা দেবো। বেশি বড় না, ১.৫ মিনিট মতো হবে, ২ থেকে ১.৫ মিনিট, এর বেশি হবে না। তাও মনে হয় বেশি বলে ফেললাম। তাহলে চলো প্রথমে আমরা ঘটনার যে আসবো। ঘটনা আজকে আছে প্রায় দুটো। তার মধ্যে আজকে ভয়েসটা প্রথম একটু শুনে নাও, তারপর ঘটনায় যাব, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। ভয়েসটা শোনো যাও। তুমি যে মায়ের কাজটা করে দিয়েছো না, এই লাস্টে যেটা গেছিলাম ওই রিমা রিমা ঘোষের, ও ও ধারণ করেছে, তুমি যেভাবে বলেছো ধারণ করেছে, করার পরই আধ ঘন্টার মধ্যে ঘরের মধ্যে ভীষণ জোর একটা ধুলো ঝড় আর একটা ধোঁয়া ভর্তি হয়ে গেছে। সেই ধোঁয়াটা কুণ্ডলি পাখি, ওদের টালির চাল তো, টালির চাল দিয়ে মানে ভীষণ জোর আওয়াজ করে বেরিয়ে গেছে। আর ও এখন অনেকটা, কাল থেকেই আর তখনই অনেকটা সুস্থ হয়ে গেছে, আবার বাইরেও বেরোচ্ছে। আর ও বলছে আমি আর কোনো, আমার মধ্যে আর কোনো অসুবিধা হচ্ছে না, আমি কিছু আর শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, আমি এখন ঠিক আছি। আর আমরা নিজে দেখেও বুঝতে পারছি ওর মায়ের সামনেই এটা হয়েছে। এটাই তোমাকে জানালাম, বুঝলে? আমার মনে হচ্ছে তো ও ঠিকই হয়ে গেছে একদম। আবার ও আবার স্বাভাবিকের মতো চলে আসছে, আর শুচ্ছেও না যে সবসময় শুয়ে আছে, ওরকমও করছে না, ঠিকই আছে, বুঝলে? এই তোমায় জানালুম। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ভয়েসটা শুনলে কি হয়েছিল। এবার আমি তোমাদের বলি। তোমরা অনেকবার আমার শর্টস ভিডিওতে দেখেছো, দাদা ভাই আর দিদি ভাই মৌলালি থেকে দুজন আসেন আমার কাছে। তারা অনেক কারণেই তাদের কাজ করেছেন, দেন কাজ হয়েছেন। তারা হয়েছেন বলেই তোমরা ভিডিও ৩ থেকে ৪ বার দেখেছো ওনাদের আসতে আর মায়ের আশীর্বাদ নিয়ে যেতে। তো সেই দিদিভাই আমাকে বৃহস্পতিবার দিন, এই গেল বৃহস্পতিবার, এখনও ১ সপ্তাহ হয়নি, বৃহস্পতিবার দিন হঠাৎ একটা মেসেজ করে যে, সোনা বনু, আমার এরকম পরিচিতা একজন আছে, খুব ক্লোজ, ওর মেয়েটা প্রায় ২-৩ বছর ধরে ভুগছে, কোনো রকম কোনো কিছু করে ঠিক হচ্ছে না, প্রচুর ডাক্তার বদ্যি করেছে, অনেক তান্ত্রিক দেখিয়েছে, যে যেরকম বলেছে সেরকমভাবে কাজ করিয়েছে, কিন্তু মেয়েটা সুস্থ হয় না। মেয়েটার মধ্যে কি হয়, মেয়েটা অস্বাভাবিকভাবে শুধু ঘুমোয়, মেয়েটা শুধু ঘুমোয় আর খারাপ ব্যবহার করে, চুপচাপ থাকে, খুব ডিপ্রেশনে ভোগে, নানা রকম অদ্ভুত কিছু রিয়্যাক্ট করে, যেটা বাড়ির লোকের ভালো বলে মনে হয়নি। আর স্বাভাবিক মেয়েটা ভালো ছিলও না। আমি বলেছিলাম ওর শরীরে কোনো আত্মার বাস আছে, ওর বাড়িতে সে থাকে, ওর মধ্যে সে জিনিসটা ঢোকে। আমাকে বলেছিল, বোন, অনেক আশা করে, যেহেতু আমি উপকৃত হয়েছি বলে তোমার কথা বলি সেই মেয়েটির মা বাবার সাথে, তো তোমার কাছে কাজ করাতে চাই। আমি তার কাজটা নিই, আমি বললাম আমি করে দেবো। তো আমাকে বলে, বোন, তুমি করে দেবে কাজটা, আমি জানি তোমার কাজ কীরকম, বলতে হবে না, মেয়েটা যেন সুস্থ হয়ে যায় দেখো। বড় মুখ করে আমরা উপকৃত হয়েছি বলে আমরা তাকে বলেছি। তা আমি বললাম ঠিক আছে। তো আমি বৃহস্পতিবার দিন আমার সাথে কথা হয়, শুক্রবার দিন আমি গিয়ে দেওয়ার কথা ছিল, আমি গেলে তোমরা ভিডিও পেতে। দুর্ভাগ্যবশত আমার এই মায়েরই কাজ কিছু ছিল, প্রচুর কাজ থাকে তো বাড়িতে করতে হয়, তো সেই কাজগুলো আমাকে দিতে হতো, যার কারণে আমি যেতে পারিনি। তোমাদের প্রিন্সকে দিয়ে আমি কিন্তু দিদিভাই, দাদাভাই, এমনকি মেয়েটির মা বাবাও আসে, তাদের সাথে আমার যদিও দেখা হয়নি, কোনোদিন অবশ্যই দেখা হবে কোনো কারণে। তো আমার প্রিন্স গিয়ে তাদের দিয়ে আসে। আজকে ফিডব্যাক এসছে যেটা তোমরা শুনলে। তো বলছে ওকে শনিবার দিন যখন ধারণ করায়, শুক্রবার সন্ধ্যাবেলা নিয়ে যায়, শনিবার দিন ধারণ করাতে মেয়েটির বাড়িতে বলছে যে একটা ঝড় উঠে যায় ঘরের মধ্যে, ধুলো ঝড়, তারপর একটা ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে ওদের মানে টালির চালের উপর দিয়ে বেরিয়ে চলে যায়।
তো সেখানে আমার যেতে হয়নি। আমি বুঝতে পেরেছি যেটা আমি বাড়ি দিয়ে করলেই ক্রিয়াটা হয়ে যাবে। যেখানে প্রয়োজন নেই সেখানে আমি যাই না, যেখানে প্রয়োজন হয় সেখানেই আমি যাই। তো তোমরা শুনতেই পারলে ফিডব্যাক তার মুখেই যে মেয়েটি এখন একদম স্বাভাবিক আছে, ঘুমায় না, সবার সাথে কথা বলে। দেখে মনে হচ্ছে, বলছে আমরাও তো বুঝছি। মেয়েটির মাও ফিডব্যাক দিয়েছেন দিদিভাইকে, দিদিভাই ভয়েস করেছেন যে এখন মেয়েটি একদম সুস্থ। তো এইরকমই আজকে একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমাকে মানে ঘটনাটা কিয়া পাঠায়। কিয়া হচ্ছে আমাদের বর্ধমানে থাকে, বর্ধমান থেকে কিয়া পাঠায়। কিয়া বলছে, দিদিভাই আমার ভাই পড়াশোনা করে, ওর এই 17 ছেড়ে 18-তে পা দিয়েছে। তো গত বছর আগের কথা বলছি, 2025-এর শুরুতে। বলছে, দিদিভাই হঠাৎ করে ভাই প্রত্যেকদিন পড়তে যায়, পড়ে বাড়িতে আসে। খুব ভালো ছেলে একটা, খুব মেধাবী, পড়াশোনায় ভালো, বেশ মানে মাস্টার মশাইদের কাছে ও সবসময় একটা আগে থাকে, সবার চোখের মণি হয় না? দেখবে মাস্টারদের বেশি পড়াতে বোঝাতে হয় না, ঘ্যান ঘ্যানাতে হয় না, পড়াশোনা খুব তাড়াতাড়ি মাথায় নিয়ে নেয়। এই রকম একটা ছেলে। হঠাৎ করে ছেলেটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। বলছে, দিদিভাই আমরা না বাড়িতে ওকে দেখছি, ও হঠাৎ করে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, একটু চুপচাপ হয়ে যায়। এবার আমরা ভাবছি হয়তো পড়ার চাপ বেড়েছে, হতে পারে তার জন্য ও কোনো কথা বলছে না, চুপচাপ রয়েছে। আমরা প্রথমে এটা ভাবি, বাবা মাও তাই ভাবে। তো কেয়া বলছে, দিদি আমি যেহেতু উনি কোর থেকে বড়, আমার ১৯ বছর বয়স। তো আমি ওর খুব ক্লোজ। আমি ওকে বললাম, "কি রে ভাই, আ এত চুপচাপ, হঠাৎ কথা এত ও খুব কথা বলতো সবসময় পড়াশোনার কথা, মানে অন্য কিছু না। পড়াশোনার বিষয় নিয়ে বাবাকে, মাকে, আমাকে, দিদি এটা বলে দে, দিদি ওটা করে দে। মানে ওর খুব পড়াশোনায় আগ্রহ। সেই ছেলেটা একদম চুপচাপ, কথা বলছে না বাড়িতে কারোর সাথে। চিন্তা তো হবেই। তো মা-বাবা অতটা যদিও লক্ষ্য করেনি, তারা তো কাজের মধ্যে থাকে। কিন্তু দিদি খুব ক্লোজ, দিদি কিন্তু জিনিসটা লক্ষ্য করে। দিদি যখন জিজ্ঞেস করে, ও তখন দিদিকে কোনো কিছু বলে না। "হ্যাঁ, না ওরকম কিছু না, তুই ভুল ভাবছিস" বা কিছু এরকম বলে কাটিয়ে দেয়। এবার আস্তে আস্তে যখন ৮-৯ দিন হয়, তখন কেয়ার মা কেয়াকে বলে, "কিরে কেয়া, তোর ভাইয়ের কিছু পরিবর্তন লক্ষ্য করছিস? ওর সাথে একটু কথা বলিস না। ও এত চুপচাপ হয়ে গেছে, কি ব্যাপার?" তখন কেয়া বলে, "মা আমি তো ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই বলল ওরকম কিছু না। তুমি চিন্তা করো না। ও হয়তো পড়াশোনা নিয়ে খুব ডিপ্রেশন করছে। কিন্তু পড়াশোনা নিয়ে ডিপ্রেশন করার মতো ছেলেও না। কারণ ও পড়াশোনাকে ভালোবাসে। যারা পড়াশোনার থেকে পালিয়ে যেতে চায়, যারা পড়াশোনাকে ভালোবাসে না, যারা ভয় পায়, তারা পড়াকে নিয়ে ডিপ্রেশন করে। ও তো ডিপ্রেশন করার মতো ছেলে না।" যাই হোক, তো আরও কয়দিন কেটে যায়। একদিন রাতের বেলা দেখছে ও উঠে সোজা বাথরুমে যায়। আর কেয়ার ভাইয়ের যে ঘর, একদম পাশাপাশি রুম। মা-বাবা ওপরে থাকে, ২ ভাই নিচে থাকে। পাশাপাশি রুম। তো কেয়া তখন মোবাইল নিয়ে কিছু একটা মুভি বা কিছু দেখছিল। ও ঘুমায়নি। খুব একটা টাইমও হয়নি, ওই ১২:৩০-১টা এরকম সময় রাতের। ভাই উঠে বাথরুমে যায়। তো কেয়া দেখে ভাই যখন উঠে বাথরুমে যাচ্ছে, ভাইয়ের পেছনেও ভাইয়েরই মতো একটা ছায়ামূর্তি ওর সাথে গেল। কেয়া শুয়ে দরজাটা খোলা, ২ ভাইয়েরই ঘরে দরজা খোলাই থাকে, ভেজানোও থাকে না। তো দরজাটা খোলা, কেয়া দেখছে যে একটা লাইট অন হলো। ওর ভাই যে ডাইনিং প্লেসটা রয়েছে, ওখান থেকে হেঁটে যেতে হয় তো কিচেনের পাশে ওদের যে ওয়াশরুমটা। তো লাইটটা যখন অন করে, তখন ও ভাবলো যে নিশ্চয়ই কেউ উঠেছে। বাবা মাও নিচে আসে, কিন্তু ওপরে বাথরুম নেই। তো ও বাবা মা ভেবেছে, দেখলো যে না, লাইটটা অন করলো, একটা জিরো লাইট, মানে বোঝা যায় কেউ হাঁটাচলা করলে ঘরের মধ্যে জিরো লাইট, বড় লাইটটা জ্বালায়নি। ওই লাইটটা জ্বালিয়ে দেখছে তার ভাই গেল। ও ভাবছে একটা ভাই উঠেছে। ও যখন তাকিয়ে রয়েছে, দেখে ভাইয়ের পেছনে আর একটা ভাইয়ের মতো প্রতিচ্ছবি পেছনে গেল। ও তখন দেখে বলছে, কি হলো, আমি কি দেখলাম? ভাই তো বাথরুমের দিকে গেল, ভাইয়ের পেছনে আর একটা কে গেল? ও না তখন বলছে যে, হ্যাঁ আমি হয়তো ঘুম পেয়েছে,
অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করলে দেখবে চোখের মধ্যে না একটা কেমন লাগে, কেমন কেমন। তো ও ভাবছে অনেকক্ষণ ধরে আমি ফোন ঘাঁটছি, হয়তো তার জন্য এরকম দেখেছি। কে আর আছে, ভাই আর আমি তো আছি বাড়িতে, ভাইয়ের মতো কে যাবে। তো ও না ওই ডাইনিংয়ের দিকে তাকিয়ে রয়েছে, কারণ ভাই তো ওয়াশরুম থেকে বেরিয়ে আবার যাবে, ও জিনিসটা লক্ষ্য করবে। তো ও যখন তাকিয়ে রয়েছে তখন ও লক্ষ্য করলো যে হ্যাঁ, ভাই গেল, ভাইয়ের সাথে ওরকমই একটা, ভাইয়ের মতো সেম যেরকম আগে দেখেছে সেরকমই একটা প্রতিচ্ছবি ওরকম ভাইয়ের সাথে কিন্তু গেল। ও কিন্তু পরিষ্কার দেখলো। ও দেখে সাথে সাথে ওঠে, উঠে ভাই যখন ঘরে গিয়ে শুয়ে পড়ে ওর বেটে, তখন ও গিয়ে আড়াল দিয়ে ওর ভাইয়ের ঘরে উকি দেয়। ও যা দেখেছে সেইটা মানে ও এরকম জিনিস দেখবে সেটা কোনোদিন তো ভাবিনি। কারণ ভাইও নিচে থাকে, মা বাবা উপরে থাকে, বাড়িতে যে ৪ জন মানুষ ৫ জন কোথা দিয়ে হবে। ও দেখে ওর ভাই বেডে শুয়ে পড়ল, আর ঠিক ওই বেডের ওখানে ওর যে বেডে শুয়েছে ওর পাশটায় যে একজনের শোয়ার মতো একটা জায়গা থাকে, ওর ভাই বেডের একটা কোণে গিয়ে শুয়েছে। আর ওই কোণে দেখছি একজন ভাইয়েরই মতো, সে ভাইয়ের দিকে পেছন ফিরে আর ভাইয়ের ওই দিকটা যে দিকটা ওয়াল আছে সেই ওয়ালের দিকে মুখ করে বসে রয়েছে। ও দেখে কেয়া সাথে সাথে ছুটে দোতলায় উঠে যায়। দোতলায় উঠে ও না জিনিসটা ও কী করবে না বুঝে ও ভাবলো মা বাবার কাছে গেলেই সমাধান হবে। ও সাথে সাথে উঠে গিয়ে মায়ের ঘরে টোকা দেয়। যখন গেটে টোকা দেয় তখন ওর মা দরজা খুলে বলছে, কী হয়েছে, এত রাতে তুই উঠে এসছিস? বলছে, মা জানো কি দেখলাম? বলছে, কি? বলছে, মা আমি এরম এরম দেখেছি। ওর মা তো বিশ্বাস করে না। ওর মা বলছে, রাত রাত জেগে ভূতের গল্প শুনবি, ফোন ঘাঁটবি, মোবাইল ফোনের হবেই তো, এসবই দেখবি। বলছে, না মা, আমি দেখেছি ভাইয়ের বিছানায় বসে আছে, তুমি চলো। ওই কথা শুনে কেয়ার সাথে কেয়ার মা কিন্তু নিচে নামে। যখন নিচে নামে তখন কেয়ার মাও দেখে যে ঠিক তার ছেলেরই মতো আরেকটি ছেলে ওই পেছন ফিরে ওরকমভাবে বসে রয়েছে, দেয়ালের দিকে মুখ। আর ওর ভাই যে শুয়ে রয়েছে, ওর ভাই ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর ভাইয়ের দিকে পেছন, সে কিন্তু শুয়েও নি, সে কিন্তু মুখ ঘোরাচ্ছেও না, ওরকমভাবে বসে আছে। তখন কেয়ার মা তো বড্ড সাহসী, কেয়ার মা তখন বলছে, এই কে রে তুই, বলে ঘরের মধ্যে ঢুকেছে। যখন ঘরে ঢুকেছে তখন কেয়ার ভাই উঠে বলছে, মা তুমি এত রাতটা আমার ঘরে? যখন এই কথা বলে তখন ওই যে প্রতিচ্ছবিটা ছিল, মানে যে ছিল একটা ছায়া মূর্তি, হঠাৎ করে যেখানটা বসেছিল ওর এই সাইডটা সোজাসুজি মানে খাটের মাথার দিকটা, যেখানে ওর ভাইয়ের মাথা দিয়েছে ওই দিকটা একটা জানলা আছে, সেই জানালাটা হঠাৎ করে খুলে গেল। জানালাটা ভেজানো ছিল, খুলে গেল। এটা কি করে সম্ভব? কেয়া দেখলো, কেয়ার মা দেখলো, সাথে কেয়ার ভাই দেখলো যে একটা জানলাটা হট করে খুলে গেল। তখন ভাই উঠে স্বাভাবিক বলছে, কি হলো, জানলাটা কে খুললো? তখন কেয়া বলছে, জানিস ভাই, আমি এরকম এরকম জিনিস দেখেছি, তুই যখন বাথরুমে গেলি আমি তারপরে দেখতে আসি যে কি ব্যাপার, তুই তো শুয়ে পড়েছিলি সেরম দেখেছি। এবার কেয়ার ভাই রীতিমতো তখন ভয় পায়। ও তখন মাকে জড়িয়ে বলছে, মা আমি একা থাকবো না, কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। কেয়া গিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে আসে, ওর বাবা তো ঘুমাচ্ছিল। এবার ওর বাবা নিচে আসে, তো ওর বাবা এসে পুরো ঘরে লাইট করে দেয়, বাইরে লাইট জ্বালায়। বাইরে গিয়ে ওর বাবা দেখে, এবার বাইরে গিয়ে দেখলে কি হবে, জানলা দিয়ে তো আর একটা কি মানে ১৭ বছর ১৬ বছরের ছেলে বেরিয়ে যাবে না, এটা তো পসিবল না। তবুও তখন তো মাথা ঠিক থাকে না, দেখে দেখে বলছে, না কি হচ্ছে বলতো, কিছু বুঝতে পারছি না। তখন ওই ওর ভাই বলছে যে, মা একটা বড় অন্যায় করে বসেছি জানো মা, আমি না তোমাদের কাউকে বলতে পারছি না, তাই গুমড়ে গুমড়ে থাকতাম। আমি না জানতে একটা বড় বিপদ ডেকে এনেছি জানো মা, তোমরা আমাকে রক্ষা করো। তখন তার মা বলে, কি হয়েছে, কি করেছিস বল? তখন কেয়ার ভাই যেটা বলে, মা বাবা কেয়া কেউ শোনার জন্য এটা কখনো আশা করেনি যে তার ভাই এত মেধাবী, এত ভালো একটা ছেলে এরকম একটা বুদ্ধুর মতো কাজ করবে, বোকার মতো। তখন তার বাবা বলছে, কি করেছিস তুই?
তখন ও কাঁদতে কাঁদতে, একটা 17 বছরের ছেলে তখন মা বাবার সামনে কেঁদে কেঁদে বলে যে আমরা কোচিংয়ে পড়তে গেছিলাম, কোচিং থেকে পড়ে আসার পথে এক বন্ধুর বাড়ি যায় ওরা। সেই বন্ধুর বাড়িতে তার মা, বাবা, তার দিদি কেউ ছিল না। সেই বন্ধুর বাড়ির তারা 2 ভাই। তাই সেই 2 ভাই সতেই কেয়ার ভাইয়ের খুব বন্ধু। ওরা 3 জন খুব ভালো, মানে বলে না মাথা, 3 মাথা। যেখানে যাবে 3 মাথা হাজির। তো ওরা কি করে, ওই বন্ধু দুটো, মানে 2 ভাই তো, ওরা তো কেয়ার ভাইয়ের বন্ধু। ওরা বলে যে তুই একটা কাজ কর, আজকে আমার মা বাবা বাড়িতে কেউ নেই, আমার বাড়িতে চল। সেদিন কোনো কারণে ওদের মাস্টারমশাই যিনি কোচিং করাতেন, উনি সেদিন পড়াননি। এসছিলেন, এসে কোনো কারণে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, কি পড়ায়নি। তো কেয়ার ভাই ওই দুটো বন্ধুর সাথে, 2 ভাই ওরা, তো ওরা 3 জন একসাথে ওদের বাড়ি যায়। বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে কেউ নেই। তখন ওই ছেলে দুটো বলে যে চল আমরা বসে বসে কি করব, আমরা একটা জিনিস করব। তখন বলে কি করবি? তখন বলে যে আমাদের পাশে ওদের যে পাড়াটা রয়েছে, ওই ছেলে দুটোর পাড়া, মানে 2 ভাইয়ের, ওদের বাড়িতে তো কেয়ার ভাই যায়। ওদের পাড়াতে সপ্তাহখানেক আগে একটা ছেলে, মানে খুব ডিপ্রেশনে ভুগছিল, পড়াশোনার প্রচুর চাপ ছিল, আর মাধ্যমিক দিয়েছিল, রেজাল্ট ভালো হয়নি। ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো ওই দুটো ভাইয়ের মাথায় ছিল যে ওই ছেলেটা পাড়ায় ওদের সাথেও কথা বলতো, মানে ওই 2 ভাইয়ের সাথে। তো ও যে মরে গেছে, মরে যাওয়ার পর না এই দুটো ছেলের মধ্যে, মানে কেয়ার যে মানে ভাইয়ের যে বন্ধু, ওদের মাথার মধ্যে একটা জিনিস ছিল যে ও মরে গেছে, ওর মরার সময় কষ্ট হয়েছে কিনা, ওর মৃত্যুর আগে কি মনে এসছে, মানে নানা রকম ছোট মনে প্রশ্ন একটা আসে না, এই জিনিসগুলো ছিল। তো কেয়ার ভাইকে তখন বলে যে চল আমরা 2 জন তো প্ল্যান চার্ট করতে পারবো না, 3 জন লাগে, নাহলে একা করতে হবে। একা করার মতো আমাদের সাহস নেই, তুই আছিস, চল আজকে আমরা প্ল্যান চার্ট করি। তো ওই শুনে কেয়ার ভাই কিন্তু অনেকবার বারণ করে, অনেকবার, যে না করব না, না ভাল লাগছে না, এইসব জিনিস ভালো না। তো ওরা তখন বলে আরে দূর, ওসব কিছু হয় না, কিছু হবে না, চল না করি। তো অনেক করে ফোর্স করতে, বাড়িতে কেউ ছিল না, বলছে মা বাবা আসতে দেরি আছে। তা কেয়ার তখন ভাই বলে যে তুই তোর মাকে একবার, বড় ছেলেটাকে বলে তুই তোর মাকে একবার ফোন কর। তো ছোট ভাই তখন বলে যে এখন আসবে না, আমরা ফোন করেছিলাম, চল আমরা এটা করি। এবার বন্ধুদের পাল্লায় পড়ে যেটা হয়, মানে স্বাভাবিক, বুঝতেই পারছো, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব স্বাভাবিক, বুঝতেই পারছো। তখন ওদের পাল্লায় পড়ে ওই কেয়ার ভাই আর কেয়ার ভাইয়ের 2 বন্ধু যাদের বাড়িতে যায়, ওরা 3 জনে প্ল্যান চার্ট করে, যেটা করা ওদের উচিতই হয়নি। ওরা যখন প্ল্যান চার্ট করে, ওরা কিছুই বুঝতে পারে না যে কিছু এসেছে কি কিছু আসেনি। ছেলেটার নাম ধরে চোখ বন্ধ করে 3 জনে হাত ধরে একটা টেবিলের সামনে একটা বড় মোম ধরিয়ে নিয়ে বসে, আর কিচ্ছু না। এবার ওরা তো বিষয়টা কিছুই জানে না। এবার যখন ওরা ওরকম ছেলেটার নাম ধরে ডাকতে থাকে, ওর নাম ছিল অমিত, যে ছেলেটি গলায় দড়ি দিয়ে মারা যায়। ওরা তখন অমিত, তুই এখানে আছিস? অমিত, এ অমিত, আমরা তোকে ডাকছি, তুই, তোর আত্মা যদি থেকে থাকে, তুই যদি জন্ম না নিয়ে থাকিস, তুই আয়, মানে পাকা পাকা কথা। এইসব ইউটিউব দেখে, দেন গুগল সার্চ করে ওরা অনেক দিন ধরে ওই 2 বন্ধু, মানে 2 ভাই আর কি, এর তো 2 বন্ধু, ওরা এই সব জিনিস প্ল্যান করতো। এবার 3 জন না হওয়ার জন্য ওরা করতে পারতো না, যেহেতু উনি কেয়ার ভাইকে পেয়েছে। এবার ওই সুযোগটা কাজে লাগিয়ে ওরা ছেলেটাকে ডাকে। ওরা কিন্তু বুঝিনি ছেলেটা এসছে কি না। কেয়ার ভাই কিন্তু প্রথম চোখটা খুলে ফেলে, চোখটা খুলে ফেলে, কারণ তখন কেয়ার ভাই কানে শুনতে পায় যে গেটে কেউ এসে, গেটের যে বেলটা আছে ওদের, বেলটা কেউ বাজাচ্ছে। এইটা যখন ও চমকে উঠে চোখটা খুলে হাতটা সরিয়ে নেয়, নিয়ে তখন ওদের 2 ভাইকে বলে তোর বাড়িতে কেউ এসেছে, দেখ বাড়িতে কেউ বেল বাজাচ্ছে। তখন ওরা তাড়াতাড়ি করে মোম নিভিয়ে ওই টেবিলের তলায় রেখে ঘরের লাইট তাড়াতাড়ি জ্বালিয়ে দরজা খুলে ফেলে।
যখন দরজা খোলে দেখে ওই ছেলে দুটোর মা বাবা আর দিদি এসছে। তখন বলছে, কিরে তোরা ঘর অন্ধকার করে তিনজন কি করছিস? তখন কেয়ার ভাইকে বলে, কিরে তুই এখানে পড়তে যাসনি, তোরা এখানে কি করছিস? তখন কেয়ার ভাই বলে যে না, পড়তে গেছিলাম, মাস্টার মশাই আজকে পড়ায়নি বা চলে গেছে আগে, এরকম কিছু বলে। তখন বলছে ঠিক আছে যা, বাড়ি চলে যা। কেয়ার মানে ভাই রীতিমতো ভয় ছিল, কিন্তু কেয়ার ভাই কিন্তু তখন ওই যে দু ভাই যাদের বাড়িতে গেছিল ওদেরকে বলে যে আমাকে একটুখানি বাড়ি দিয়ে আয় না কেউ, আমার খুব ভয় লাগছে। তো ওরা কেউ দিতে আসেনি, কারণ তার মা বাবা এসে রাগারাগি করছিল, লাইট অফ করে কি করছিস, নানা রকম কথা বলেছে, ওর ভাইকেও বলেছে তুই এসছিস কি ব্যাপার। তো ওরা বলছে তুই একা চলে যা। ও যে একা একা আসে, অন্ধকার, ওদের গলির রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, আর ও আসে যখন তখন লোডশেডিং হয়ে যায়। আর ও একা একা যেহেতুনি হেঁটে হেঁটে আসে, ওর পেছনে ওই যে ছেলেটা যে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য নিজেকে শেষ করেছে, সুসাইড করেছিল, ওই ছেলেটার আত্মাটা ওই কেয়ার ভাইয়ের পেছনে পেছনে বাড়িতে আসে। বাড়িতে এসে ওর সাথেই ও থাকতো, যেখানে যেত ওর সাথে সাথে যেত। কারণ কি জানো, ঘটনাটা ঘটে যেহেতু উনি তিনজন ছিল, ওরা যখন প্ল্যানচারটা করে, দেন প্রথম হাত ছাড়ে, প্রথম চোখ খোলে কেয়ার ভাই। আর ওই সময় যেহেতু উনি ওই বন্ধু দুটোর বাড়িতে ওর মা বাবা আসে, ওরা তো কেউ আসে না, ও যখন একা একা বেরিয়ে আসে তখন ওই ছেলেটা ওকে একা পেয়ে ওই যে সুসাইড করে সে ওর পেছনে পেছনে ওর সাথে চলে আসে। এখন এই কথাটা কেয়ার ভাই সম্পূর্ণরূপে বলে, কেয়ার ভাই সব জানে যে ও এসছে কি ব্যাপার না ব্যাপার। তখন কেয়ার বাবা বলছে, তুই যখন এত কিছু জানিস, আজকে প্রায় 7-8 দিন 9 দিন প্রায় হয়ে গেল, তোর সাথে এরকম কিছু ঘটছে, তুই তাহলে আমাদের বলিসনি কেন? তাহলে তো আমরা আগে থেকে কিছু করতাম। ও ভয়তে বলেনি এই কথাটা, ভয়তে, কারণ যদি শোনে, এমনিতে বলেনি যে মাস্টার মশাই পড়ায়নি, ওদের বাড়ি গেছিলাম, এই কথাটা লোকানোর জন্য এত কিছু জিনিস হয়ে গেছে ও বলেনি। কারণ ওই যে প্রথমেই বললাম, একটা মিথ্যে লোকাতে গেলে না 1000টা মিথ্যে দিয়ে একটা মিথ্যেকে গাঢ় করতে হয়, ঠিক আছে? আর সত্যি কথা খারাপ হলেও অতি প্রিয় বলে দাও, তাতে যা হয় হবে, ঠিক হওয়ার হলে কোনো সম্পর্ক ঠিক হবে, না হওয়ার হলে না হবে, কিন্তু মিথ্যের আশ্রয় নেওয়াটা উচিতই না। এই কথা জানা মাত্র রাত তখনই কোনো রকমে ছেলেকে উপরে নিয়ে যায়, নিয়ে গিয়ে কেয়াও উপরে যায়, ও একা থাকবে না নিচে। রাতটুকুনি পার হয়। সকালবেলা কেয়ার ভাইকে নিয়ে পাশে একজনের কাছে যাওয়া হয়, সে আবার বাড়িতে ছিল না। ওখান থেকে তারা একটু দূরে গাড়ি বুক করে কেয়ার ভাইকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয়। তো সেখানে দেখে বলল যে যে ছায়া, যে ছেলেটা ওর মধ্যে আছে, ওকে, ও তো ওর জায়গায় ছিল, সুসাইড করলে তো কেউ আত্মা মুক্তি পায় না, সুসাইড করলে নিজে দিয়ে তার আত্মা কিন্তু ঘুরে বেড়ায়। কারণ ভগবান তোমাকে হয়তো পাঠিয়েছে 70 বছর বয়স লিখে, তোমাকে পাঠিয়েছে তুমি 70 বছর বাঁচবে, তোমাকে আয়ু দিয়েছে। এবার তুমি নিজে থেকে, ভগবান দেব দেবী যেই হোক, ভগবানকে অমান্য করে তুমি কি করছো, তোমার নিজের জীবনটাকে তুমি শেষ করলে। তোমাকে কিন্তু ঈশ্বর বলেনি যে তুই এখন মরে যা, ঈশ্বরের দেয়া 70 বছর, কিন্তু তুমি কি করলে, 18 বছর বয়সে তুমি নিজেকে শেষ করলে। মানে তুমি ভগবানকে, ঈশ্বরকে জানাচ্ছ তোমার এই দেওয়া জীবন আমার দরকার নেই। তো ঈশ্বর তোমার আত্মাকে মৃত্যুর পরে সে আর কবুল করে না, সে নেয় না। কারণ ভগবান এইটাই মনে করে যে তোকে তো আমি আয়ু দিয়েছিলাম 70 বছরের, তুই তোর আয়ু নিয়ে সন্তুষ্ট হোসনি, মানব জীবন তুই ত্যাগ করেছিস, তুই মারা গেছিস অল্প বয়সে। তখন কি হয়, অপঘাতে মৃত্যু হলে সেই আয়ু, সেই আত্মার আর ভগবান নেয় না, সেটা তখন বোমভ্রান্দে আশেপাশে বাড়িতে, তারপর রাস্তাঘাটে, শ্মশানে, কবরস্থানে ঘুরে বেড়ায়, তার আয়ু মুক্তি পায় না। কিন্তু যেইটুনিক এই ছেলেটা মানে কেয়ার ভাইয়ের, যেইটুনি কেয়ার ভাইয়ের একটা জীবন আছে, সে একটা মেধাবী ছেলে, পড়াশোনা করে একটা ভালো বাড়ির, এবার এর পেছনে এরমভাবে পড়েছে, একে আর ছেড়ে যেতে চায় না। যেখানে যেখানে নিয়ে গেছে
কোনো জায়গায় গিয়ে কোনো তান্ত্রিক ঠিক করতে পারিনি। যেখানে যেখানে নিয়ে গেছে, মানে এই যে তোমাদের প্রথম ভয়েসটা শোনালাম, এই বোনটার যার আমি কাজ করে দিই, এই বোনটার না নানা জায়গায় এরকম দেখিয়েছে। যেখানে যেখানে লোকে বলেছে নিয়ে যাও, ডাক্তার থেকে শুরু করে মানে তাবড় তাবড় তান্ত্রিক থেকে শুরু করে সব কিছু করেছে, কিন্তু কেউ সারাতে পারিনি। করে দেয় যেইকে সেই, কিচ্ছু হয়নি। যাই হোক, এখন তো মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা শুনতে পারলে একদম একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। আর এই যে ভাইয়ের কথা বলছি, কিয়ার ভাই, কিয়া যখন আমার সাথে যোগাযোগ করে, কিয়া তখন আমাকে বলে, দিদি আপনি পারবেন, আপনি পারবেন। আর এরকম আমার বোনরা আমাকে হামেশাই মানে বলে, দিদি ভাই এটা তোমার দ্বারাই সম্ভব, কেউ পারবে না তুমি ছাড়া, তুমিই পারবে। আমি অনেক কাজ নিই না, কারণ আমার তো এগুলো করতে প্রেশার পড়ে শরীরে। তো আমি তার মানে বাবার সাথে কথা বলি, আমার সাথে কালকে রাতেই কথা হয়, আমি কথা বলি। তারপরে কথা বলার পর রাত বলতে আমি সন্ধ্যাবেলা কথা বলি, তারপর রাতে আর একজনের সাথেও আমি কথা বলেছি। যাই হোক, তো মানে আমি শুধু বললাম যে আমি কিছু মন্ত্র দিচ্ছি, ইমিডিয়েট রাতের বেলা ওর কানে মন্ত্রটা দিতে হবে, ঠিক আছে? দিলে ও রাতে শোবে। আর সারাদিন মোটামুটি ওর সাথে কাউকে থাকতে হবে। এখন যতদিন মায়ের আশীর্বাদ যেতে তো 2-3 দিন 4 দিন সময় লাগবে, ততদিন মন্ত্র কানে দাও। আর একটা মন্ত্র দিয়েছি, সেটা দিয়ে পড়ে ফু দিয়ে ওকে জলটা খাওয়াও। এরকম করে যতদিন মায়ের আশীর্বাদ আমি পাঠিয়ে উঠছি, আমি কালকে পাঠাবো, সেটা যাবে। গেলে পারে ও ধারণ করলে আশা করি সেই ছেলেটির আত্মা মুক্তি পাবে। হয়তো সে সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে পারবে কিনা জানি না, আমি চেষ্টা করব। কারণ এরকম অনেক আত্মা যারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছিল তাদেরকে আমি মুক্তি করেছি। তারা মায়া ত্যাগ করে বেরোতেই পারছিল না, করেছি। অনেক আত্মা মুক্তি পেয়েছে, অনেক আত্মা জন্মও নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই আত্মাও মুক্তি পাবে। এটা ছিল আমাদের কেয়ার ঘটনা, বর্ধমান থেকে পাঠানো। আর আরেকটি ঘটনা তোমাদের আমি ছোট্ট করে শেয়ার করব। ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে। জায়গাটার নাম আমি নিচ্ছি না, বললে সবাই চিনবে। পূর্ব মেদিনীপুরে দীঘার সাইডেই পড়ে জায়গাটা। বলছে, দিদি আমার বৌদি গায়ে আগুন দেয়। বৌদিটা কি না বাচ্চা কাচ্চা হয়নি, খুব অল্প দিন বিয়ে হয়। দাদার সাথে হামেশাই ঝগড়া হতো, লাভ ম্যারেজেরই কিন্তু বিয়ে, দাদা আর বৌদির। এবার যখন ঝগড়া হতো তখন আমি বা আমার মা বাবা যদি যেতাম, দাদা ঘাট ধাক্কা মেরে বাইরে বের করে দিত। বলতো, আমার বউর মধ্যে ঝগড়া, তোরা কেউ আসবি না। কি নিয়ে ঝগড়া হতো প্রপার যতটা দূর থেকে শোনা যায়, সেটা হচ্ছে বৌদির উপর দাদা খুব সন্দেহ করতো। আর বৌদি ছিল খুব সুন্দরী। এবার দাদা যেত নি কাজে যেত, এবার কাজে না গেলে বৌদি ঝগড়া করতো। দাদা কাজে যদি চলে যেত তখন বলতো যে হ্যাঁ তুই বেরিয়েছিলিস, বৌদিকে বলতো তুই এই করেছিস ওই করেছিস। দাদার কানে কে না জানে মিথ্যা কথা বলতো, কিন্তু বৌদি কোথাও বেরোতো না, কোথাও না। একটু হয়তো পার্লারে গেল বা বিকেলবেলা হয়তো একটু মায়ের সাথেই হাঁটতো, আমার মায়ের সাথে। কিন্তু ওকে কে বলতো দাদাকে যে তোর বউকে এখানে দেখেছি ওখানে দেখেছি, এই ফোনে কথা বলছিল একটা ছেলের সাথে দাঁড়িয়ে, খুব দাঁত বের করে হেসে হেসে কথা বলছিল, এই সব বলতো। আর দাদা মানে বৌদিকে এতটাই ভালোবাসতো, সেরকম সন্দেহ করতো, এসে মারতো, মানে অনেক গায়েও হাত দিত। আমরা গেলে, বাবা গেলে, বাবার বয়স হয়েছে, বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিত। সেই বৌদি মানে গায়ে কেরোসিন তেল দিয়ে পুড়ে মারা যায়। তখন বাড়িতে কেউ ছিল না, বাড়ি ঘর সব জ্বলে যায়। মানে ওরা যেই ঘরটায় থাকতো পাশে, একই ভিটেতে পাশে কোণে একটা ঘর ছিল বেড়ার, ওই ঘরে বাবাই করে দিয়েছিল। তো যখন যায়, পুড়ে মারা যায়, পুলিশ নিয়ে যায় দাদাকে। 1 মাস মতো থাকে, তারপর দাদাকে বেল টেল করিয়ে নিয়ে আসা হয়, কারণ দাদা তো ওই সময় ছিল না, দাদার বেল হয়ে যায়। তো যাই হোক, কিন্তু বাড়িতে যে বৌদি ছিল এতদিন, আমরা খুব ভালো করে বুঝতে পারি যে বৌদি রাতের বেলা, প্রত্যেক দিন না, হয়তো মঙ্গলবার শনিবার বা কোনো সময় কোনো যোগ থাকলো, হ্যাঁ ওই সময় না বৌদিকে দেখা যায়। বৌদি
এসে যেখানটা বাড়ি ছিল ওদের পুড়ে গেছে তো ওখানটা, এবার ওখানটা না ওই নিচেটা যে মেঝে মতো করা ছিল, একদম ইট বালি সিমেন্ট দিয়ে করা ছিল, খরা দেওয়া, আর চারপাশ থেকে বেড়া দেওয়া ছিল, উপরে টিন দেওয়া ছিল। কিন্তু ওগুলো তো সব পুড়ে গেছে, সরিয়ে দিয়েছে। কিন্তু ওই যে মেঝেটা করা, রাতের বেলা বৌদি ওখান থেকে কাঁদে বসে বসে, তার কান্নার শব্দ নাকে নাকে এরকম, মানে একটা করুণ কান্না। মনে হয় কান্নাটার মধ্যে যে ও যে মারা গেছে পুড়ে, যে যেটাও করেছে সেটা ও খুব ভুল করেছে, ওর কান্নার মধ্যে সেটা বোঝা যায়। তো অনেকবার আমরা উঠেছি, বাবা মা, আমি, আমার দাদা, আমরা অনেকে দেখেছি যে বৌদির মতো একটা স্যাডো ওইখানটা থাকে, বসে বসে কাঁদে। কিন্তু যখন বাইরে টর্চ বা হ্যারোকিন নিয়ে যখন যেতাম, মানে প্রথম প্রথম, তখন দেখতাম যে কিছু নেই। তারপরে আমার বাবা ওখানে একটা বাস দিয়ে ওখানে একটা লাইট দিয়ে দেয়, রাতের বেলা একটা লাইট, পুরো সারা রাত, দিনে জ্বলে না, রাত্রেবেলা ওই লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়। এবার লাইটটা দেওয়ার পর থেকে কিছুটা কমেছে। তো বাড়িতে একজন পুরোহিতকে আনা হয়েছিল। তো সেই পুরোহিত মশাই বলেছে যে ওইখানটা একটা তুলসী মঞ্চ করো, ওই পোড়া যে ঘরটা আছে ওই মেঝের ওপরে একটা বড় করে তুলসী মঞ্চ করো, ওখানে একটা ঠাকুর রেখে ওখানে পুজো করো, ওখানে ওর আত্মাটা অ্যাকচুয়ালিও আছে। তো এখনও তুলসী মঞ্চ করে উঠতে পারিনি, কিন্তু লাইটটা দেওয়ার পর ওরা আর সেরকম কিছু দেখে না, কিন্তু তবুও কখনো কখনো মনে হয় যে হাঁটাচলা করছে, বারান্দা দিয়ে হাঁটাচলা করছে, মাটির বারান্দা তো, বারান্দা দিয়ে হাঁটাচলা করছে। কোনো সময় মনে হয় যেন টিনের উপরে কেউ হাঁটাচলা করছে বা কেউ যাচ্ছে। কোনো কোনো সময় এরকম মনে হয়। বলছে দিদি আমরা দেখি না, কিন্তু আমাদের মনে হয়। অপঘাতে মৃত্যু, তার আত্মা যাবে কোথায়? আত্মা তো থাকবেই, কারণ তার আত্মা তো মুক্তি পাবে না, সে ব্রহ্মাণ্ডে ঘুরেই বেড়াবে। রাগে মানুষ অনেক ভুল কাজ করে বসে, রাগ জিনিসটা এরকম। কি বলবো বলো তো, আমার এক বোন, মানে ও এত কষ্টে রয়েছে, আজকেও ঘটনা শুনছে আমি জানি। হ্যাঁ, তো মানে কি বলবো, ও বলে মাঝে মাঝে, দিদি ভাই আমার মনে হয় যেন আমি মরে যাই। আমি ওকে বলি মারবো টেনে এক থাপ্পড়। মরে যাই মানে? হ্যাঁ, হতে পারে শ্বশুর বাড়ির লোক ভালো না, তোর হয়তো হতে পারে, কেউ নেই, আমি তো আছি। আমি ওকে কথা দিলাম, কোনো দিন মনে ভাববি না, যার কেউ নেই তার বড় মা আছে, আমি আছি তো, বড় মা আছে, আমি আছি, কেন মরবি? একদম মরবি না। কারণ যে কোনো মানুষের না, যে কোনো মানুষের সময় খারাপ একভাবে চলে না, ভালো দিন আসবেই। সেই দিনটার অপেক্ষা করো না। ভাবো তুমি একটা অধুর সমুদ্রে পড়ে গেছো, সাঁতার পারো, তোমাকে ভগবান সেই সৃষ্টি দিয়েছে, তোমার কষ্টটা তুমি নিজে সহ্য করতে পারো, সেরকম সাঁতার পারো, সাঁতার কাটো, কাটতে থাকো, পার একদিন খুঁজে পাবেই। যদি তুমি কিনারা না দেখতে পেয়ে যদি ভাবো যে আমি এখন এখানে জলে ডুবে মারা যাব, তুমি চেষ্টাই করলে না, তুমি তাহলে মরেই যাবে। তুমি বাঁচার জন্য লড়াই তো করো, হতে তো পারে হঠাৎ একটা নৌকার দেখাও হয়ে যেতে পারে, একটা জাহাজও দেখতে পারো, অথবা তুমি পারো তো খুঁজে পেতে পারো। কিন্তু তুমি যদি তার আগেই চেষ্টা না করে ওখানেই ডুবে মরে যাও, যে না আমি আর কিছু করতে পারবো না, পার পাবো না, এই বাবা এত জল, আমি মরে যাই, তাহলে তো তুমি শেষ। তোমার তো লড়াই করতে হবে। কারোর সময় কিন্তু একভাবে খারাপ যায় না, কারোর সময় ভালোও যায় না, সব কিছু মিশিয়েই আমাদের জীবন। ভগবান যাকে যতটা কষ্ট দিয়েছে না, ভাববে তার শেষকালে ততটাই আনন্দ আছে। যাই হোক দর্শক বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেললাম। আমি জানি তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার ঘটনা দিয়ে অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক মোটিভেট হই। আর সত্যি কথা বলতে আমার সাথে অনেক বোনরা, শুধু কাজের জন্যও না, অনেক বোন, অনেক দাদা ভাইরা আমার সাথে কথা বলে, যারা খুব ডিপ্রেশনে থাকে, মানে দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করতে পারছে না, কিছু মাথায় আসছে না। আমাকে তারা বলে যে আপনার সাথে একটু কনসাল্ট করতে চাই, আপনি একটুখানি আমাদের সাথে একটু কথা বলুন, আপনার সাথে কথা বললে আমার মানে বাঁচার রাস্তা দেখব, আমি শান্তি পাবো। প্রথম কমেন্ট করেছো আমাকে তুহিন দেন্দ্রা, তুমি কথা বলার জন্য বলেছো, হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো। তারপরে কমেন্ট করেছো রাজশ্রী দিদিভাই বলেছো, এই কমেন্টটা আমি পড়বো, আমি আগেও পড়েছি।
তোমাকে কেউ কেউ খারাপ কমেন্ট করে, কিন্তু তুমি খুব ভালো, তাই কিছু হবে না তোমার। তোমার সঙ্গে আমার দেখা হবে কি না জানি না। তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার সততার জন্যে। অনেকগুলো লাভ দিয়েছে হার্ট। তারপর বলেছে তোমার এক মা। তো আমি বলবো মা, তুমি আশীর্বাদ করো দূর থেকে। আর অবশ্যই মায়ের সাথে মেয়ের কোনো না কোনো দিন দেখা হবেই, চিন্তা কেন করছো? তারপর কৃষ্ণা ধারা বোন কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো পাপ্পু দে, বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো। তারপরে আমাদের ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছে যতদূর মনে হলো ওই মালিকের দোকান না চললেও জিনের ইচ্ছায় তার সংসার আর দিবেন্দুর মাইনের টাকা ঠিক জুটে যেত। যাই হোক, গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা, তবে দিবেন্দু লেগে থেকে থাকলে ওর মাইনের অভাব হতো না। একদম তাই, কিন্তু ওই যে মানে যতক্ষণ জানতো না ততক্ষণ ঠিক ছিল, যখন জানলো জিন আছে মানে ওইটাই মাথায় হয়ে গেল না, মানে বাবা ভূতের সাথে থাকবো, জিনের সাথে থাকবো, এরকম একটা ব্যাপার। সরস্বতী মজুমদার একটা বড় কমেন্ট করেছে, পড়তেই হবে। দিদিভাই, যারা বলে তুমি কবিতা বলো তাদের কাছে তোমাকে প্রণাম করার কোনো দরকার নেই, কেননা তুমি প্রমাণ করার কোনো দরকার নেই, কেননা তুমি বড্ড মায়ের মেয়ে, বড় মায়ের মেয়ে। কিন্তু কোনো দিন ভাবিনি কমেন্ট করব, কিন্তু তোমার মুখের একটা মায়া ও তোমার কথা আমাকে প্রেরণা দিয়েছে। যাই হোক, আমি গুছিয়ে বলতে পারলাম কি না জানি না, তবে ভুল হলে ক্ষমা প্রার্থী। না না, একদম না, তুমি ঠিক বলেছ। খুব খুব ভালো থেকো দিদিভাই, লাভ ইউ, লাভ ইউ টু বনু। সরস্বতী, তোমার নামটা খুব সুন্দর। তারপরে সুদীপ্ত ব্যানার্জি, সুনিতা চন্দ্র, তারপর আমাদের জয়শ্রী ঘোষ দিদিভাই কমেন্ট করেছেন, বলেছেন দারুণ দারুণ। আচ্ছা, আর তার নিচে মৌয়া দত্ত বলেছে দারুণ। তারপর সঞ্চারী চক্রবর্তী লিখেছ হাই হ্যালো। তারপর শ্রাবণী হাজরা রেড হার্ট দিয়েছ। আয়ান হালদার, ঝুমা চ্যাটার্জি, তারপরে আমাদের রূপা দে কমেন্ট করেছো। তারপরে আমাদের ভাস্কর অধিকারী ভাই, পিন্টু ঘোষ, সন্তুর দুনিয়া, তারপরে সরস্বতী আমাদের আবার কমেন্ট করেছো। তারপরে কমেন্ট করেছো সাবিত্রী পরামানিক, না সরি, সাবিত্রী পাঠক, তারপর শম্পা মিনি কিচেন, সুদীপ রয়, সুজাতা দাস দিদিভাই, মমি ভট্টাচার্যি, তারপর কমেন্ট করেছো শুভঙ্কর ঘোড়ই। আচ্ছা, তারপরে আমাদের কমল দাস কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। প্রথম মনে হচ্ছে কমল তুমি কমেন্ট করেছো। আমি জানি না তুমি আমার থেকে বয়সে বড় কি ছোট, আমি নাম বলেই বললাম, কিছু মনে করো না। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, ফুলেশ্বরী চক্রবর্তী, তারপরে কিষাণু মান্না, শ্বেতা কোলে কমেন্ট করেছো, বলেছো খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো? তোমাদের দুজনকে একসাথে দেখছিলাম অনেকদিন পর, খুব ভালো লাগছিল। হ্যাঁ, আবারও দেখবে, আমরা একসাথেই আমাদের ভূত সত্য চ্যানেলে ঘটনা নিয়ে আসব। প্রিন্স যেহেতু উনি একটু অনলাইনে কাজে ব্যস্ত থাকে, যার কারণে হয়তো রেগুলার না দিতে পারলেও চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা কি দুটো একটু বড় ঘটনা তোমাদের সামনে নিয়ে আসার, দুজনের মতামত নিয়ে দুজনের মতো করে। তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা যেরকম বলবে আমরা সেরকমভাবে কিন্তু ভিডিও আনবো। আমি সব্বাইকে বলছি আমাদের ভূত সত্য চ্যানেলে তোমরা মতামত দিও, কিরকম মানে ভূতের গল্প শুনতে চাইছো। স্বাতী ঘোষ, স্বাতীও কিন্তু প্রথম কমেন্ট করলে, এর আগে তো দেখিনি। তারপরে চৈতালি রয়, বাংলাদেশ থেকে মিম, ডালি দেবনাথ দিদিভাই, তারপরে আমাদের ময়না দত্ত, তারপরে আমাদের রুবি একটা বড় কমেন্ট করেছে। ঘটনাগুলো শোনো, একটা ছোট্ট করে হলেও যদি কিছু নাও লেখার মতো সময় থাকে, একটা হাঁটও তো দিতে পারো, তাও তো তোমার নামটা পড়ছি, তোমার সাথে পরিচিত থাকছে। হট করে দেখা গেল তোমার সাথে আমার দেখা হয়ে গেল, তুমি বললে দিদিভাই আমি তোমাকে এই নামে কমেন্ট করি, কত ভালো লাগে। অনেকের সাথে দেখা হয় যাদেরকে কমেন্ট করি চিনি, আবার অনেকে বলে যে আমি আপনার ঘটনা শুনি কিন্তু কমেন্ট করা হয় না, দেখা হয় অনেকের সাথে, তাই বলি কমেন্ট করো। তারপর আকাশ রূপসাগর বলেছ সোনা দিদিভাই, বাড়িতে যখন ঠাকুর ঘর আছে এবং গৃহদেবতারা সেখানে বিরাজমান,
তবু কিভাবে কোনো নেগেটিভ আত্মা বাইরে থেকে সেই ঘরে প্রবেশ করতে পারে, এটা কি একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই বলবো। খুব ভালো একটা প্রশ্ন করেছো, জানো। মন্দির তো অনেক থাকে, মন্দির তো অনেক আছে, কিন্তু সব মন্দিরে কি দেবী থাকে? একটা মন্দিরে মূর্তি রেখে ব্রাহ্মণ দিয়ে দুবেলা পুজো করলেই, সেই মন্দিরে মানুষকে পুজো দিলেও, তুমি কি ভাবছো সেই মন্দিরে কি দেবী বিরাজমান আছে? সেখানে তো নাও থাকতে পারে। কোটি কোটি মানুষ, আমরা কোটি কোটি মানুষের বাড়িতে দেবী মূর্তি আছে, একটা সিংহাসন আছে, যেই যেই ধর্মের থাক, সেই সেই ধর্মের সেটা পালন করে। কিন্তু সবার ঘরে ভগবান কি বিরাজমান? সবার ঘরে কি ভগবান থাকে? এটা তোমার কাছে আমার প্রশ্ন রইল। ঠিক আছে? সেটা হচ্ছে, ধরো তুমি একটা মেয়েকে খুব পছন্দ করো, তুমি তোমার কথা বলছি, ঠিক আছে, আকাশ, তাকে খুব 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 ভালোবাসো সেই মেয়েটাকে, দিদি হোক, বোন হোক, ভাই, মানে যেরকম চোখে ভালোবাসা, বলে এ না যে প্রেম ভালোবাসার কথা বলছি, ভালোবাসো। তুমি ভাবো যে আমি যদি কাউকে বোন বলে ভালোবাসি, সেও আমাকে দাদার মতো ভালোবাসুক, বা যেই সম্পর্কে এরম মতো হতে পারে, তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোই বাসে না। সেরম তোমার ঘরে সিংহাসন আছে, দেবতা আছে, তুমি পালন করছো, পুজো করছো, মন্দির আছে, তুমি জানো আমার ঘরে ঠাকুর আছে, হতে তো পারে যে তোমার ঘরে ঠাকুর বিরাজমান নেই, তুমি মূর্তি পুজো করছো, হতেই পারে না? ঠিক সেরকম ঠাকুর। আর যেখানে আহ, সৃষ্টি, আত্মাও তো সৃষ্টি, সেটা তো ভগবানেরই দেন। যেখানে ভগবান থাকবে সেখানে আত্মা থাকতেই পারে, কে বলেছে থাকে না? থাকে। এরকমও আছে একই বাড়িতে ভগবান পুজো করছে, সিংহাসন সব আছে, একই বাড়িতে আবার আত্মাও বসবাস করছে। তাহলে ভগবান তাকে কি করে সেই বাড়িতে আশ্রয় দিল? সে তো তাকে ওখান থেকে মুক্তি করে দিতে পারে। মুক্তি করার জন্য আমরা আছি তো। যাই হোক, সবাই খুব ভালো থেকো। এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। আজকে কিন্তু ঘটনা দিয়েছি, খুব দেরি হয়ে গেছে জানো। শোনা কথায় ঘটনাটা গিয়ে শুনে নিও। এখনের মতো টাটা।